ঘটনাটা আজ থেকে প্রায় 18 বছর আগের। সময়টা ছিল 2008 সাল, কার্তিক মাস। তখনও বাংলার পরিবেশটা অনেকটা শান্ত, নির্জন আর রহস্যময় ছিল। বিদ্যুৎ সব জায়গায় না পৌঁছালেও গ্রামটা ছিল খুবই সুন্দর। সন্ধ্যা নামলেই চারপাশে নেমে আসতো গভীর অন্ধকার। বন্ধুরা, আজ তোমাদের শোনাবো নাটোরের এক জমিদার বাড়ির ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের গল্পে ফিরে যাই। হিস্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও, আমাদের সাথেই থাকো। বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ছোট্ট একটি গ্রাম বিলহসপুর। চারদিকে ধানক্ষেত, পুরনো বটগাছ আর ভাঙাচোরা কাঁচা রাস্তা। এই গ্রামের সবচেয়ে আলোচিত জায়গা ছিল রায়চৌধুরী জমিদার বাড়ি। প্রায় 150 বছরেরও পুরনো সেই জমিদার বাড়িটা ছিল বিশাল আকৃতির। লাল ইটের দেয়াল, ভাঙা বারান্দা, অন্ধকার করিডোর আর শ্যাওলা জমে থাকা সিঁড়িগুলো যেন এখনও সেই অতীতের কথা মনে পড়িয়ে দেয়। ভাঙা জানালার দিকে, ঘরটির দিকে তাকালে মনে হচ্ছিল যেন কোন একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছিল এই বাড়িটি। এই বাড়িটির একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। সেটি হলো জমিদারের ছোট ছেলেকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছিল। স্থানীয় লোকেদের মতে জমিদারের ছোট ছেলেকে কালো জাদু দ্বারা বান মেরে ফেলা হয়েছিল। অনেকেই আবার বলে সে নাকি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই বাড়িটিতে নেমে এসেছিল ভয়ঙ্কর অভিশাপ। 2008 সালের ঢাকায় বসবাসকৃত এক নতুন দম্পতি, আরিফ ও মেহেরিন। আরিফ পেশায় একজন চাকরিজীবী, মেহেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী। বিয়ের কয়েক মাস পর তারা সিদ্ধান্ত নেয় শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও ঘুরতে যাবে। তারা নাটোরে তাদের এক আত্মীয়র বাসায় ঘুরতে গেলে সেখানে তারা সেই পুরাতন জমিদার বাড়ির কথা শুনতে পায়। ইতিহাস আর পুরনো স্থাপনা দেখতে তারা দুজনেই ভালোবাসত, তাই তারা সেখানে যাবে বলে মনস্থির করে এবং রায়চৌধুরীর জমিদার বাড়ির উদ্দেশ্যে বিকালে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তাদের পরিবেশটা কেমন জানি গা ছমছমে লাগছিল। অনেকেই তাদেরকে বলেছিল ওই বাড়িতে যেন সন্ধ্যার পর তারা না থাকে, কিন্তু তারা ঢাকার লোক, তারা এসবে তেমন একটা কান দেননি, বিশ্বাসও করেন। বাড়িটার ভাঙা ফটক দিয়ে ঢুকতেই কেমন যেন ঠান্ডা বাতাস শরীরে লাগে আরিফের। চারপাশে ঝিঝি পোকার শব্দ আর শুকনো পাতার মুড়মুড়ে আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ মেহেরিন আরিফের হাত চেপে ধরে এবং বলে ওঠে ওই অন্ধকার ঘরের মধ্যে সে কাউকে দেখেছে, একটা ছায়ার মতো। আরিফ মেহেরিনকে সান্ত্বনা দেয়, তুমি কি বলছো এগুলো? ওই রুমটা তো তালাবদ্ধ, এখানে থাকে না, প্রায় বহু বছর হয়ে গেছে, কোনো মানুষ নেই, এখানে কোনো ছায়া আসবে কিভাবে? তারপর হঠাৎ করেই শুকনো পাতার মুড়মুড় শব্দ শুনতে পায় তারা। মনে হচ্ছিল করিডোর দিয়ে যেন কেউ হেঁটে যাচ্ছে। এবার আরিফের মনের মধ্যে কিছুটা ভয় ঢুকে যায়। সে সিদ্ধান্ত নেয় এখনই তাড়াতাড়ি এই জায়গাটা ছাড়াটাই মনে হয় ভালো হবে। তারা দুজন সেই জায়গা ছেড়ে দ্রুত চলে যায়। তারপর দিন তারা ঢাকায় চলে আসে আর আসল ঘটনা শুরু হয় তারপর থেকেই। ঢাকায় ফেরার পর থেকেই মেহেরিন অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে আরিফ এটাকে সাধারণ মানসিক চাপ মনে করলেও কিছুদিন পর থেকে আরিফ নিজেও কিছুটা বিষয় লক্ষ্য করে। কখনো রাতের দরজায় টোকা, কখনো ফিসফিস শব্দ, আবার কখনো তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের ঘরে রাতের বেলা হেঁটে বেড়ায়। এই সব কিছু একসাথে মিলিয়ে ভাবনা ও চিন্তা করে আরিফ বুঝতে পারে কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে তাদের সাথে। এটা কোনো মানসিক সমস্যা না, এটা অনুভবের একটা বিষয়। এবং
এই বিষয়টা তারাই শুধু অনুভব করে যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে। আরিফ ব্যাপারটা বুঝতে পারার পর সে আর দেরি করে না, তার পরের দিন সে চলে যায় হুজুরের কাছে। সে এক হুজুরের কাছে চলে যায় এবং সে সব কথা খুলে বলে। হুজুর শুধু একটা কথাই আরিফকে বলল সব কথা শোনার পরে। সেই কথাটি আমাদের সবার জন্য হয়তো একটি মেসেজ হয়ে যাবে। সেই কথাটি হলো, হুজুর আরিফকে বলল, দেখো বাবা, সব জায়গায় সব সময় যেতে হয় না। হুজুর তাদের বাড়ি যায়, দোয়া পরে পানিতে ফু দিয়ে সেই পানি ঘরের চারদিকে ছিটিয়ে দেয়। তারপর থেকে ধীরে ধীরে আরিফদের বাড়িটা স্বাভাবিক হয়ে ওঠে এবং তারা দুজনও স্বাভাবিক হয়ে ওঠে। বাংলাদেশের অনেক পরিত্যক্ত বাড়ি আছে যেগুলো এখনও রহস্যময় এবং এই সমস্ত বাড়ির ইতিহাস বড়ই ভয়ঙ্কর। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই বাস্তবতার মর্ম শুধু সেই বোঝে যে এটা দ্বারা জীবনে একবার হলেও প্রজেস্ট হয়েছে। বন্ধুরা, এই ছিল আরিফ আর মেহেরিনের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই ঘটনাটি তোমাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের দেশের বহু পরিত্যক্ত রাজবাড়ি নিয়ে কোনো রহস্যময় ঘটনা যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে সেই ঘটনা পাঠাবে, আমরা সেই ঘটনা পড়ে শোনাবো। বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনও আমাদের চ্যানেলটিকে ফলো করনি, সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমরা আবার ফিরব নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।